প্রিমিয়ার প্রো 2023 সালে যে ভার্সন আছে সেটা দিয়ে আমরা কাজ করব। আপনারা চাইলে 20, 22, 21 বা 24 যে কোনোটা দিয়ে করতে পারেন, সবগুলোর ইন্টারফেস সেম। তো প্রথমত প্রিমিয়ার প্রো জিনিসটা কি? প্রিমিয়ার প্রো হচ্ছে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করার জন্য একটা সফটওয়্যার। এর কম্পিটিটর হিসাবে আপনি অনেকগুলো সফটওয়্যার পাবেন। এখন বর্তমান বাজারে সবচেয়ে দামি কম্পিটিটর হচ্ছে ক্যাপকাট, তারপরে হচ্ছে ইনশট আছে, তারপরে আপনার ফিল্মোরা আছে, তারপরে হচ্ছে দাভিঞ্চি রিজলভ আছে। মোটামুটি সবচেয়ে দামি ক্যাপকাট। কারণটা বলি, কারণ হচ্ছে ক্যাপকাট এমন একটা বস্তু যেটার মধ্যে আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো দুইটাকে কম্বাইন করে তৈরি করা হয়েছে। আমরা আফটার ইফেক্টে যে শেপগুলো তৈরি করি, যে ট্রানজিশন, যে ইফেক্টগুলো তৈরি করি, এই জিনিসগুলো ক্যাপকাটের ভিতরে অটো ইনক্লুড করা। জাস্ট আপনি ট্যাপ করবেন, হ্যাঁ, ক্লিক, ড্র্যাগ এন্ড ড্রপ টাইপের জিনিস। সেই জন্য আমি সবচেয়ে বড় কম্পিটিটর ক্যাপকাটকেই বললাম। হইতে পারে কারণ এক একজন এক এক সফটওয়্যার দিয়ে কাজ করে, যার যার যেটা ভালো লাগে বা যে যেরকম করে সেটা হচ্ছে বিষয়। সো প্রিমিয়ার প্রো চালু করার পরে আমাদের কাছে বরাবরের মতো যেরকম ওই যে ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্টে যেরকম ইন্টারফেস আসছে সেরকম সেম ইন্টারফেস আসছে। সো আমরা এখান থেকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবো। আফটার ইফেক্টে আমরা প্রজেক্ট ক্রিয়েট করছিলাম। প্রজেক্ট ক্রিয়েট করার পরে এই জায়গাতে প্রজেক্টের নামটা দিব হচ্ছে আমরা ক্লাস 1 অ্যান্ড এটার ইন্টারফেসটাও মোটামুটি দেখতে সেম একই রকম। ঠিক আছে? তো এইটা হচ্ছে একদম বেসিক ইন্টারফেস। এখানে যে লার্নিং যে অপশন আছে এই ইয়া থেকে আর কি, ওয়ার্ক স্পেস। তো লার্নিং ওয়ার্ক স্পেস থেকে আমরা চলে আসবো হচ্ছে এডিটিংয়ে আসার পর দেখেন আমাদের ওয়ার্ক স্পেসটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি এই যন্ত্রটা না পান, আপনারা চলে যাবেন উইন্ডোতে, আর এখান থেকে ওয়ার্ক স্পেস, তারপরে এখান থেকে এডিটিং দিয়ে দেবেন। যে প্যানেলগুলো সেটআপ করা আছে এখানে, যে ওয়ার্ক স্পেসগুলো সেটআপ করা আছে, এর বাইরেও আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, যেমন আমরা করেছিলাম ফটোশপ, ইলাস্ট্রেটর বা আফটার ইফেক্টে সেম একইভাবে। তো যদি কাস্টমাইজ করতে চাই তাহলে কিভাবে কাস্টমাইজ করতে পারি? যেমন আমি যে ইন্টারফেসে কাজ করি তার মধ্যে হচ্ছে প্রজেক্ট প্যানেলটা আমি রাখি হচ্ছে, আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখাই। সো প্রজেক্ট প্যানেলটা আমি রাখি হচ্ছে একদম পুরো এক পাশ জুড়ে, একদম পুরো জায়গাটা এক পাশ জুড়ে প্রজেক্ট প্যানেলটা রাখি। কারণ কি? কারণ হচ্ছে যখন আমি একাধিক ফুটেজ নিয়ে কাজ করব, তখন আমার ফুটেজের লিস্টগুলো এখানে এখানে থাকবে, 1 বাই 1 থাকবে। আমার স্ক্রল করে নিচে যাইতে হচ্ছে না যে কোন ফুটেজটা নেব, কোন ফুটেজটা কাজ করতেছি। কিন্তু যখন প্রজেক্ট প্যানেলের এরিয়াটা এতটুকু থাকবে, তখন আপনি যদি এখানে 20টা ভিডিও ইম্পোর্ট করেন তাহলে কিন্তু সিরিয়ালগুলো নিচে চলে যাবে, স্ক্রল করে করে আপনার নিচে যাইতে হবে। এটা একটা সমস্যা যেটা আমি ফিল করি। সো আপনারা যে কোনো ভাবে করতে পারেন। সো প্রজেক্ট প্যানেলটা এই পাশে রাখি, অ্যান্ড আমি চেষ্টা করি টাইম লাইনটা যেই জায়গাতে আর কি রান্না বাড়া হবে, সো এই জায়গাটা আমি চেষ্টা করি সবচেয়ে বড় রাখার। কারণ আপনি যত বড় কড়াইতে রান্না করবেন তত বেশি মানুষের জন্য খাবার অ্যারেঞ্জ করতে পারবেন, ব্যাপারটা এরকম। সো এখানে আপনার টাইম লাইনটা যত বেশি বড় থাকবে, তত আপনি লেয়ার পাবেন, ততগুলো, সরি এখানে তো লেয়ার বলে না, এগুলোকে বলে ট্র্যাক, তত আপনি ট্র্যাক পাবেন এবং ততগুলো আপনি ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং একসাথে দেখা গেল যে আমি যদি 5 মিনিটের ভিডিও এডিট করি, সো পুরো টাইম লাইনে আমি 5 মিনিটের ভিডিও ধরাইতে পারবো। এই টাইপের একটা জিনিস, মানে সহজ হয় টাইম লাইনটা একটু বড় রাখলে এবং প্রজেক্ট প্যানেলটা বড় রাখলে একটু সহজ হয়। সো এই পুরো জিনিসটাকে কিভাবে আমরা কাস্টমাইজ করবো? প্রথমত প্রজেক্ট প্যানেলের এই যে এখানে 3 ডট অপশন আছে বা একটা এই যে হ্যামবার্গার অপশন আছে, এর উপরে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে করবো হচ্ছে আনলক প্যানেল। আনলক প্যানেল করলে কি হবে? এইটা এখন ফ্রিডম হয়ে গেল, ইন্ডিভিজুয়াল আপনি এর নাড়াচাড়া করতে পারবেন, যেখানে খুশি সেখানে বসাইতে পারবেন। সো প্রজেক্ট প্যানেলের এই যে এখানে হ্যামবার্গার আছে তার পাশে যে নাম লেখা, এটাকে ধরে নিয়ে যখন আমরা ডাইন পাশে চলে যাব, দেখেন একটা গ্রিন লাইন আসছে, বা যেখানে নিয়ে আসছে ব্লু লাইন আসতেছে। সো ব্লু লাইনের অর্থ কি? ব্লু লাইনের অর্থ হচ্ছে এরা চাচ্ছে যে আপনি চাইলে এই প্রজেক্টটাকে এদের সাথে এই প্যানেলে আপনি পেয়ার করতে পারেন। সো সেটা না করে আমি যেহেতু এটাকে সম্পূর্ণ আলাদাভাবে পেয়ার করবো, ধরে নিয়ে চলে গেলাম একদম লাস্টে এবং এখানে ছেড়ে দিব। দেখেন পুরো প্রজেক্ট প্যানেলটা সম্পূর্ণ ওয়ার্ক স্পেসের বাইরে চলে আসছে। যেহেতু বড় হয়ে গেছে, এটার টাইম একটু এরকম করে দিলাম, একটু ছোট করে দিলাম। ওকে, হয়ে গেল। আচ্ছা, এরপরে এই জায়গাতে যে জিনিসগুলো আপনার দরকার নাই তার মধ্যে একটা হচ্ছে মিডিয়া ব্রাউজার। তো আপনি কখনোই এখান থেকে ক্লিক করে করে ভিতরে যেয়ে ফাইল নিয়ে আসবেন না। আপনি সবসময় কি করবেন? আপনি আপনি যেখানে ক্যামেরা দিয়ে শুট করা আছে ওখান থেকে ফাইলগুলো ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে এসে ফেলাই দিবেন, ঝামেলা ক্লিয়ার। সহজ সহজ বুদ্ধি। সো এইটাকে আমরা এখান থেকে ক্লোজ প্যানেল করে দেবো, ওটা আমাদের দরকার নেই। তারপরে লাইব্রেরি, যেহেতু আমরা বাঙালি ক্র্যাক ভার্সন ব্যবহার করি, লাইব্রেরিতে আমাদের কোনো কাজ নাই। লাইব্রেরিতে সাধারণত কি থাকে? এখানে যে ইফেক্ট এন্ড প্রিসেট যেগুলো আছে, যদি আপনার প্রিমিয়াম ভার্সন থাকে, এর মধ্য থেকে আপনি চাইলে বিভিন্ন প্রিমিয়াম রিসোর্সগুলো আপনি এখান থেকে সরাসরি নিতে পারবেন, যেগুলো আমরা অ্যাডোবি যে ক্রিয়েটিভ ক্লাউড আছে ওখানে গেলে পাইতে পারি। তো লাইব্রেরিটা আমাদের ইফেক্ট, প্রিসেট, প্লাগইন আপনি সবকিছুই নিতে পারবেন। তো যেহেতু আমাদের ক্র্যাক ভার্সন এইগুলো অ্যাভেলেবেল নাই, এটার জন্য আপনার প্রিমিয়াম ভার্সন নিতে হবে। সো এটা আমরা ক্লোজ প্যানেল করে দিলাম। তারপরে ইনফরমেশন, একটা ভিডিওর ব্যাপারে যে ইনফরমেশনগুলো থাকে, যে ভিডিওর সাইজ কত, কত এফপিএস এ শুট করা, রেজুলেশন কত, সাইজ কত, আদার্স যা যা আছে, এই ইনফরমেশনগুলো দেখার জন্য এটাও আমাদের প্রয়োজন নাই।
সো এই জায়গাতে আছে ইফেক্ট, ইফেক্টটা দরকার আছে, মার্কারও দরকার নেই, হিস্ট্রিও দরকার নেই। সো এগুলো সব বাদ। ফাইনালি থাকলো কি শুধু একটা ইফেক্ট। সো এই ইফেক্টটা আর প্রজেক্টের ভিতরে যে ফুটেজগুলো থাকে এই দুইটা জিনিস কখনো একসাথে কাজে লাগে না। যখন আপনি ফুটেজটা প্রজেক্ট থেকে টাইমলাইনে নিয়ে আসলেন তখন আপনার প্রজেক্ট প্যানেলে কাজ আপাতত নাই, তখন আপনি ইফেক্ট সরাসরি টাইমলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ইফেক্টের যে ইয়াটা প্যানেলটা এইটাকে ধরে আমরা প্রজেক্টের সাথে একসাথে রাখতে পারি। তো এটাকে এখান থেকে আনলক করে ফেলি, ধরে নিয়ে কি করব, এর উপরে ছেড়ে দেবো। এখানে এই জায়গায় ছাড়লে দেখেন একসাথে হবে, যদি আমি নিচেই ছাড়ি তাইলে প্রজেক্টের নিচেই হবে। দেখেন এখানে ছেড়ে দিলাম, দেখেন এই যে প্রজেক্ট এখানে, ইফেক্ট এখানে, জিনিসটা কিন্তু এলোমেলো হয়ে গেল। তো আমি চাচ্ছি এর পাশে সাথে সাথে রাখতে, তাইলে এর লাইনে ক্লিক করতে হবে। এখানে যদি দেন তাইলে এর বাম পাশে চলে আসবে কিন্তু। তো এখানে ব্লু লাইনটা দেখে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জায়গাতে প্লেসমেন্টটা করতে চাচ্ছেন। এটাকে ধরে নিয়ে এখানে নিয়ে যান, দেখেন এটাতে ক্লিক করলে আপনি প্রজেক্ট পাচ্ছেন, এখানে ক্লিক করলে ইফেক্ট পাচ্ছেন। তো এর সাথে সাথে আর কি কি দরকার আছে, ইফেক্টের সাথে আমাদের আরো বেশ কিছু জিনিস দরকার আছে। না ওই কালার টালার এখানে নাই। আচ্ছা এখান থেকে আমরা নিব হচ্ছে আপনার ক্যাপশন, ক্যাপশন দরকার হইতে পারে ইফেক্ট এন্ড প্রিসেটের মধ্যে। তারপরে হচ্ছে আমার কালারের একটা ইয়ে আছে, ইসেনশিয়াল গ্রাফিক্স, ইসেনশিয়াল সাউন্ড, এই জিনিসগুলো দরকার আছে। ইসেনশিয়াল গ্রাফিক্স, তো এখানে আলাদা একটা প্যানেল হয়েছে, এটাকে আমরা আনলক করে কি করব, এই প্রজেক্টের সাথে দিয়ে দেবো। ইসেনশিয়াল গ্রাফিক্সে কি হয় এই জিনিসগুলো ডিটেলস আমরা টুকটাক আলাপ আলোচনা করে নেবনি এক সময়। তারপরে হচ্ছে লুমেট্রি কালার। তো এই চারটা জিনিস থাকলেই মোটামুটি আমাদের জীবন চলে যাবে, এর বাইরে আর কিছু দরকার নাই। তো এখানে কি কি থাকলো, প্রজেক্ট, ও আবার একটু দেখি, দেখেন এই যে এখানে যে কলাপস আইকন, এখানে ক্লিক করলে সবগুলো লিস্ট দেখতে পাবেন যে এই প্যানেলের মধ্যে কি কি আছে। প্রজেক্টে ক্লিক করলে প্রজেক্ট পাবেন, এখান থেকে ইসেনশিয়াল গ্রাফিক্সে ক্লিক করলে ইসেনশিয়াল গ্রাফিক্স পাবেন, ইফেক্ট পাচ্ছি, তারপর লুমেট্রি কালার পাচ্ছি। তো পুরো জিনিসটা নিয়ে আমরা আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করব, আপাতত আমরা প্রজেক্টে স্টে করি। আচ্ছা এরপরে এখানে দেখেন টাইমলাইনটাকে কিন্তু আমি পুরো বড় করে দিছি, একদম পুরো টাইমলাইন এখন এই এরিয়া জুড়ে। এখন এই টাইমলাইনের ভিতরে আবার তিনটা সেকশন আছে। কি কি সেকশন, আমি যদি এই পুরো জিনিসটারে টাইমলাইন ধরি, সো এখানে দেখেন বাম পাশে যেটা আছে টুল সেকশন, টুল সেকশন যেটার চেহারা কিছুটা পরিচিত পরিচিত মনে হচ্ছে আপনাদের। কি কি পরিচিত, এই টুলটার নাম আমরা জানি, মুভ টুল বা সিলেকশন টুল, নাড়াচাড়া করে। এখানে এই চারটা টুল বাদে বাকি সবগুলো পরিচিত। এটা পেন টুল, এটা রেক্টেঙ্গেল হ্যান্ড, আর এটা টাইপ। এর কাজ কি আমরা অলরেডি জানি। এখন এর ভিতরে যে তিনটা টুল আছে বা চারটা টুল আছে, এই চারটা টুলের কাজ হচ্ছে ভিডিওকে মডিফাই করা, ভিডিও ক্লিপকে মডিফাই করা, এদিক ওদিক সরানো, কাটামাটা যা আছে এগুলো আমরা সরাসরি দেখবো। আচ্ছা তারপরে আরেকটা যে ইয়াটা আছে, এরিয়া আছে এই ডান পাশে, এটা হচ্ছে অডিও লেভেল। অডিও লেভেল মানে আপনার ভিডিওতে যে আপনি কাজটা করবেন এই ভিডিওতে সাউন্ড কি কতটুকু হাই হবে এবং একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির সাউন্ড কতটুকু পর্যন্ত রাখলে হয়, এই পুরো জিনিসটা আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। সো আমরা নর্মালি একটা প্রফেশনাল ভিডিওর জন্য সাউন্ডের ইয়ে রাখি হচ্ছে -6 এই পর্যন্ত, মানে সর্বোচ্চ -6 পর্যন্ত যদি লেভেল থাকে সেটা হচ্ছে মানুষের মানে কি বলে স্মুথ সাউন্ড হয়, শ্রবণ মানে একটা ফিল দেয়, ভালো একটা ফিল দেয়, শুনতে ভালো লাগে। কিন্তু যখনই এই -6 থেকে 0-র দিকে যাবে বা আরো উপরে উঠে যাবে তখন সাউন্ডটা ফেটে যায়। হ্যাঁ সাউন্ডটা ফেটে যাবে, জিনিসটা খুব খারাপ লাগবে। তো যে কোনো ভিডিওর সাউন্ড আমরা চেষ্টা করবো -6 পর্যন্ত রাখার, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো থাকে, ব্যাকগ্রাউন্ডের মিউজিক সর্বোচ্চ আপনি -12 পর্যন্ত নিতে পারেন, তবে স্ট্যান্ডার্ড লেভেল হচ্ছে -18। -18-র উপরে যদি আপনি ব্যাকগ্রাউন্ডের সাউন্ড নেন, যেমন আপনি কথা বলতেছেন নিচে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে হবে, এরকম হয়। সো এই যে আমরা স্টোরি টেলিং যে ভিডিওগুলো বানাই, স্টোরি তো একটা স্ক্রিপ্ট থাকে, স্ক্রিপ্টে বলা হয়, তারপরে হচ্ছে পাশাপাশি সাউন্ড দিতে হয়। তো ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা চেষ্টা করতে হবে -12 থেকে -18-র মাঝামাঝি বা এই লেভেলের মধ্যে রাখার। এর উপরে হয়ে গেলে ভয়েস কম শোনা যাবে, সাউন্ড লেভেল বেশি চলে আসবে, আবার 18-র নিচে চলে আসলে কিন্তু আবার শোনা যাবে না। সো জিনিসগুলোকে একটু ব্যালেন্স করতে হবে নিজে কান দিয়ে। আর অবশ্যই সাউন্ড এডিট করার সময় হেডফোন বাধ্যতামূলক, হেডফোন একদম মানে ভালো প্রিমিয়াম কোয়ালিটির হেডফোন ছাড়া সাউন্ড এডিট করলে আপনি ওইটার রেজাল্ট ভালো পাবেন না। তো যত বড় বক্স লাগান আর কোম্পানি বক্সে বড় যাই করেন না কেন, তো এই হচ্ছে আপনার কাজ। এরপরে আর কি আছে, এরপরে দেখেন এখানে ইম্পোর্ট আছে, এডিট আছে, এক্সপোর্ট আছে, এই জিনিসগুলো হচ্ছে নতুন অ্যাড করা হয়েছে 2022 সালের ভার্সনের, পরের গুলোতে, আগের গুলোতে নাই, দেখতে একটু ভালো লাগে। তো এখানে আর কি কি আছে, এখানে আরো কয়েকটা প্যানেল আছে। তো এই প্যানেলের মধ্যে একদম উপরে যেটা আছে সেটা হচ্ছে মেনু বার, অপশন বার, আমরা আগে ছোটবেলা থেকেই জানি। এন্ড এই জায়গাতে আরো দুইটা জিনিস আছে, এটা হচ্ছে সোর্স প্যানেল এন্ড এটা হচ্ছে প্রিভিউ প্যানেল। সো সোর্স প্যানেল এন্ড প্রিভিউ প্যানেল কি জিনিস, আমরা যে ফুটেজগুলো নিয়ে আসি, যেমন একটা ইম্পোর্ট করি আমি এখান থেকে। সো ফুটেজ কিভাবে ইম্পোর্ট করবেন, জাস্ট এই যে প্রজেক্ট প্যানেলের ফাঁকা যে জায়গা আছে এখানে রাইট ডাবল ক্লিক করলে আপনি ইম্পোর্ট করার অপশন পাবেন, অথবা এখানে রাইট ক্লিক করলে দেখেন
ভিডিওর যতগুলো ফরম্যাট আছে কিছু কিছু ফরম্যাট রিড করতে পারে না, ছবি ইম্পোর্ট করতে পারবেন, সামটাইমস পিডিএফ ইম্পোর্ট করতে পারবেন। তো আমাদের এখানে কোনো ভিডিও আছে কিনা আমি সেইটা একটু দেখি, যদি না থাকে ডাউনলোড করে নিব, সমস্যা নেই। আচ্ছা, আমরা যখন একটা ক্লাসের ভিডিওই মনে করেন যে ইম্পোর্ট করি, তো এখানে একটা ক্লাসের ভিডিও আছে, এই ভিডিওটা সিলেক্ট করে জাস্ট ওপেন দিলাম, এখানে ইম্পোর্ট হয়ে যাবে। হবে কি? হওয়া উচিত। হও ভাই, ফাইলটা মনে হয় সমস্যা আছে, আমরা অন্য একটা ফাইল দেখি তো একটু। একটা ডাউনলোড করেন একটা ভিডিও কোনো জায়গা থেকে। সো ভিডিও ইম্পোর্ট করব, রাইট ক্লিক করে এখান থেকে ইম্পোর্ট, এন্ড আমরা ডাউনলোডস এর মধ্যে চলে যাই। এই হচ্ছে আমাদের ভিডিও। সো ভিডিও ইম্পোর্ট করার পরে এখন যদি আমরা এই ফুটেজটাকে প্লে করে দেখতে চাই, তো নরমালি এরকম থাকে, এখান থেকে আপনি সাইজ চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে লিস্ট ভিউ, আর এটা হচ্ছে আপনার আইকন ভিউ। আইকনের সাইজটা আপনি চাইলে আরো বড় করতে পারেন, এখান থেকে স্ক্রল করে দেখেন বড় প্রিভিউ দেখতে পারেন, ঠিক আছে। তো লিস্ট ভিউটা রাখাই বেটার, জাস্ট নামটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা কোন ফাইল। সো এই কি ভিডিও আমি নিছি, এটাকে যদি প্লে করে দেখতে চাই, ডাবল ক্লিক করব ভিডিওর উপরে। এটা হচ্ছে আপনার সোর্স প্যানেল বা সোর্স মনিটর। সো সোর্স মনিটরে কি কি হয়, সোর্স মনিটর থেকে আমরা সিলেক্ট করতে পারি যে আমার পুরো ফুটেজটা আছে 1 মিনিট 47 সেকেন্ড, 1 মিনিট 47 সেকেন্ডের আমার টোটাল ভিডিওটা, এর এখান থেকে আমি চাচ্ছি মাত্র 5 সেকেন্ড বা 6 সেকেন্ডের একটা ফুটেজ আমি আমার টাইমলাইনে ইম্পোর্ট করব এবং ওইটা এডিট করব। এরকম যদি চাই তাহলে আমরা এখান থেকে এটা সোর্স মনিটর থেকে আইডেন্টিফাই করে নিতে পারি। যেমন এই যে আমি যেটা টানতেছি এটা হচ্ছে আপনার টাইমলাইন ইন্ডিকেটর বলে। সো এই যে ব্লু কালার যেটা টাইমলাইন ইন্ডিকেটর, এইটা আপনি নাড়াচাড়া করে সিলেক্ট করতে পারবেন এবং এই বাম পাশে দেখেন টাইম উঠতেছে যে বাম পাশে কয় সেকেন্ড আমি পার করে আসছি এবং আমার টোটাল যে ফুটেজের সাইজ সেটা এখানে দেখাচ্ছে। তো আমি মনে করেন এই ফুটেজের যে গ্রিন স্ক্রিনের যে এরিয়াটুকু আছে এই এরিয়াটুকু আমি নিব, এখানে নাম্বার 1 গেল, এই নাম্বারের 1 এর পর থেকে আমি নিব। সো চাইলে এখানে টানাটানি না করে প্লে করতে পারি, এখান থেকে দেখেন প্লে এন্ড স্টপ, এই যে এখান থেকে শুরু হবে। তো শুরু যে হবে সেটার জন্য আমাকে একটা আইডেন্টি দিতে হবে, সেটার নাম হচ্ছে মার্ক ইন। তো মার্ক ইন কোথায়, যে সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে এটার নাম মার্ক ইন, এবং আপনি প্লে করতে থাকেন যতটুকু পর্যন্ত আপনি নেবেন। দেখা যায় যে অনেক সময় যে অনেক বড় ফুটেজ প্লে করে ওই পর্যন্ত যেতে যেতে 10 মিনিট বসে থাকা লাগে। ওই কাজটাকে সহজ করার জন্য আপনি টাইমলাইন ইন্ডিকেটরটাকে টেনে নিয়ে লাস্ট পর্যন্ত নিয়ে যেতে পারেন। এই যে 2 এর আগ পর্যন্ত এখানে প্লে করি, ব্যাস 2 এর আগ পর্যন্ত। তো চাইলে আপনি এই যে টাইমলাইন ইন্ডিকেটর যেটা এটাকে বড় ছোট করতে পারেন, জাস্ট এখানে এটা টেনে যদি এদিকে নিয়ে যান তাহলে আপনি পুরো ফ্রেম দেখতে পাবেন। এই যে ছোট ছোট যে লাইনগুলো না, এগুলো এক একটা ফ্রেম। তো প্রত্যেকটা ফ্রেম আপনি ফ্রেম বাই ফ্রেম এরকম দেখেন টানতে পারবেন। তো এই ফ্রেম পর্যন্ত আমি নিব। মার্ক ইন করছিলাম প্রথমে এটা দিয়ে, এটা হচ্ছে মার্ক আউট। মার্ক আউট করলাম মানে এখন আমার পুরো জিনিসটুকু কেটে গেল, পুরো ফুটেজ ছিল এই পর্যন্ত, আমি এখন সিলেক্ট করছি এইটুকু। কতটুকু সিলেক্ট হয়েছে এখানে দেখেন দেখা যাচ্ছে 7 সেকেন্ড। সো এই 7 সেকেন্ডের ভিডিওটাকে আমি চাইলে এখান থেকে টেনে ধরে টাইমলাইনের উপরে নিয়ে আসতে পারি। দেখেন টাইমলাইনে আনার পর আরো বেশ কিছু যন্ত্রপাতি আবিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে টেনে ধরে এখান থেকে নিয়ে আসলাম, এইটা হচ্ছে ভুল পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা আনবো না। কিভাবে আনবো সেটা দেখাচ্ছি। সো আনার জন্য আমাদের প্রত্যেকটা এডিটিং শুরু করার আগে আমাদের এক একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। যেমন আমরা আফটার এফেক্টে কি করতাম, কম্পোজিশন ক্রিয়েট করতাম, মনে আছে? তো সেম একই ভাবে এখানে সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। তো সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য আমরা প্রজেক্ট প্যানেলে রাইট ক্লিক করে এখান থেকে নিউ আইটেমে যেতে পারি সিকোয়েন্স, অথবা ফাইলসে যাওয়ার পর এখান থেকে নিউ, তারপরে দেখেন সিকোয়েন্স। তো দুটোই একই জিনিস। তো সিকোয়েন্সে আসার পরে কি হবে, সিকোয়েন্সের নতুন আরেকটা উইন্ডো আসবে এবং এখান থেকে আপনাকে সেট আপ করে দিতে হবে যে আপনি কোন সাইজের ভিডিও এডিট করবেন এবং সেটা রেজুলেশন কত। আর এটা ছোট করার দরকার, মনে হয় মাউস না যাচ্ছে না, জায়গা। আচ্ছা, তো এটা হচ্ছে সিকোয়েন্সের প্যানেল। এখানে দেখেন পুরো জিনিসগুলো ডিটেইলস আছে, প্রত্যেকটা এক একটা ক্যামেরার সেটআপ। আগেই বলছিলাম এটা হচ্ছে প্রফেশনাল লেভেলের এডিটিং করার জন্য একটা সফটওয়্যার, এবং এখানে যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিভিন্ন ক্যামেরার এক একটা সেটআপ। সো আমরা যেহেতু কোনো ক্যামেরা সম্পর্কেই আমাদের আইডিয়া নাই, শুধু নামে নাম পরিচয় চিনি আমরা কি ডিজিটাল এসএলআর, যেটার নাম হচ্ছে কি ডিএসএলআর, এই আমরা চিনি। সো ডিএসএলআর এর ভিতরে ঢুকে যাব, যাওয়ার পরে এখানে আরো তিনটা ফরম্যাট আছে। একটা হচ্ছে এসডি স্ট্যান্ডার্ড ডেফিনেশন, এটা হচ্ছে এইচডি, আর এটা হচ্ছে এফএইচডি। সো এইচডি হাই ডেফিনেশন, ফুল হাই ডেফিনেশন। তো তিনটা রেজুলেশনই আমরা পাবো। আমরা অবশ্যই এইগুলো সম্পর্কে জানি যে ক্যামেরা মানে যত রেজুলেশন ভালো হবে তত আমাদের ছবি বা ভিডিও ক্লিয়ার হবে। তো আমাদের ফুটেজ যেইটা, ওই ফুটেজটা কিভাবে শুট করা আছে ওই ইনফরমেশনটা আপনাকে আগে নিয়ে নিতে হবে। তো এর উপরে রাইট ক্লিক করে আপনি যদি এখান থেকে ইনফোতে যান, এখানে কি ইনফো আছে, যদি এখানে এই যে প্রপার্টিজ যেগুলো আপনি পাবেন, এই দেখেন প্রপার্টিজ যেগুলো কি কি পাচ্ছেন এখান থেকে, এটা টাইপ কি এমপিইজি এমপি4 টাইপের, ফাইলের সাইজ কত এবং ইমেজের রেজুলেশন কত। রেজুলেশন এখানে আছে কত 1280 বাই 720। এখন আমার ফুটেজ আছে 1280 বাই 720, কিন্তু
কিন্তু আমি যদি সিকোয়েন্সটা এখান থেকে 1080/1920 নেই তাহলে কি দুর্ঘটনা ঘটবে কোনো আইডিয়া আছে? সিকোয়েন্সের সাইজ হয়ে যাচ্ছে বড়, আমার ফুটেজ আছে ছোট। সো যখন ফুটেজটাকে টেনে বড় করব তখন রেজুলেশনটা কমে যাবে। সো চেষ্টা করতে হবে যেন ফুটেজ যে সাইজের সেম সাইজের আপনি সিকোয়েন্স নিয়ে কাজ করবেন। যদি এমন হয় যে 4K ফুটেজ আছে, ওইটা আপনি 4K আপনার যে পিসি আছে পিসিটা আপনি 4K এডিট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি ওইটারে 1920 1080 করে দেন বা 720 করে দেন। মানে বড় জিনিসটা আপনি কমাইতে পারবেন, কিন্তু যখনই ছোট জিনিসটা টেনে বড় করতে যাবেন তখনই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা ইনফরমেশন আগে দেখে নিতে হবে ফুটেজের। রাইট ক্লিক করে এখান থেকে প্রপার্টিজ, এন্ড এখান থেকে দেখবেন এটা 1280/720 আছে এবং ফ্রেম রেট আছে 30। সো এই দুইটা জিনিস আমাদের মেইনলি দরকার, মেইন সাইজ এবং ফ্রেম রেট, এই দুইটা হলেই হচ্ছে, আর কিছু দরকার নেই। তো আমরা রাইট ক্লিক করে নিউ আইটেমে যাই, এখান থেকে সিকোয়েন্স, এন্ড এই জায়গাতে দেখেন আমাদের 720p অলরেডি একটা প্রিসেট আছে। সো এটা যদি ওপেন করি এখান থেকে আমরা পাবো কি, আমাদের দরকার কি 30 fps। সো এখানে fps আছে কত, এটা 24, এখানে আছে 50 আর একটা আছে 60। সো এই জায়গাতে ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন কি, আপনি যখন এই জায়গাতে আসবেন এখানে দেখেন ফ্রেম সাইজ কত আছে, এই যে 1280/720 যেটা আমাদের ভিডিও সাইজ সেম, শুধুমাত্র ফ্রেম রেটটা একটু কম বেশি হচ্ছে। সো ফ্রেম রেটটাকেও যদি আমরা ফিক্স করতে চাই তাহলে আমরা চলে যাব এখান থেকে যে ডিফল্ট প্রিসেট গুলো আছে এইগুলোতে না দিয়ে আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এখান থেকে সাইজ আমরা দিতে পারি ইচ্ছা মতো, 1280/720 যা আছে তাই দিলাম, এবং ফ্রেম রেটটা এখান থেকে আমরা 29 নন ড্রপ বা ড্রপ ফ্রম এই 29.797 যেটা আছে মানে 30 ফ্রেম, এটা আমরা করে দিতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের রেজুলেশন, আর এখান থেকে নাম দিয়ে দিতে পারি আমাদের সিকোয়েন্সের যে এইটা কোন সিকোয়েন্স, এটা মনে করেন যে আমাদের ফার্স্ট সিন, ফার্স্ট সিন। ওকে, কারণ অনেকগুলো সিন হইতে পারে, একটা ফ্রন্ট ভিউ হইতে পারে, ব্যাক ভিউ হইতে পারে, ইন্ট্রো হইতে পারে, আউটরো হইতে পারে, তারপরে হচ্ছে এ রোল হইতে পারে, বি রোল হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তো আপনি নাম দিয়ে রাখলে আইডেন্টিটি করতে সহজ হবে। ওকে, তো এটা হলো সিকোয়েন্স ক্রিয়েট করলাম, এবং সিকোয়েন্স ক্রিয়েট করার সাথে সাথে দেখেন টাইম লাইনে বেশ কিছু ট্র্যাক চলে আসছে, যেগুলোকে আমরা লেয়ারও বলতে পারি, ট্র্যাকও বলতে পারি। সো এখানে দুই ধরনের ট্র্যাক হয়, একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে এ। কোনটা কি? ভি ট্র্যাক যেগুলো এগুলোতে হচ্ছে ভিডিও থাকবে, এ ট্র্যাক যেগুলো এগুলোতে থাকবে অডিও। সো ভিডিও আর অডিও এখানে আপনি নেওয়ার সাথে সাথেই জিনিসগুলো আলাদা হয়ে যাবে, আপনাকে কষ্ট করে আলাদা করতে হবে না। সো আপনি যখন ট্র্যাক ইয়ানটা নিলেন, সিকোয়েন্সটা নিলেন এবং ফুটেজটা আপনি এখান থেকে কেটে নিয়েছেন যে আপনার কতটুকু দরকার, 7 সেকেন্ড। এইবার এটাকে ধরে নিয়ে এসে আপনি যখন টাইম লাইনে ছেড়ে দিবেন একটা ওয়ার্নিং দিচ্ছে যে আপনি যে সিকোয়েন্সটা সেটিং করছেন এই সেটিংসটাই কি রাখবেন নাকি আমরা নতুন করে কোনো সেটিংস করে দেব। আমি কি বলবো, কিপ এক্সিস্টিং সেটিং, যা করেছি ওটাই রাখো, বেশি মাতুব্বারি করে না। ওকে, দেখেন এখন কিন্তু সিকোয়েন্সের সাথে আমাদের জিনিসটা মিল হয়ে গেছে। কিন্তু যদি এইটাকে আমরা 1920/1080 সিকোয়েন্স নিতাম, আমি একটু দেখাই, এখানে 1920/1080 একটা সিকোয়েন্স নিলাম এবং এইটার উপরে যদি এই ভিডিওটা ইম্পোর্ট করি তাহলে দেখেন আবার কি ঘটে। দেখছেন ভিডিও 4 সাইডে ব্ল্যাক ফ্রেম রয়ে গেছে, কেন? কারণ আমাদের সিকোয়েন্সের সাইজ বড়, ফুটেজের সাইজ ছোট। সো এখন এটাকে যদি ফিক্স করতে চাই, সামহাও আপনার মন চাচ্ছে যে আপনি 1280/700 করবেন না, আপনি 1920/1080 করবেন, মনের উপরে তো জোর করার কায়দা নেই। তো এখন ওই সাইজের সিকোয়েন্স নিলেন, এটাকে এখন আপনার সাইজে ফিট করতে হবে, মানে সিকোয়েন্সের সাইজের সাথে ফিট করতে হবে। তার জন্য এই ফুটেজের উপর রাইট ক্লিক করবেন, এন্ড এখান থেকে চলে আসেন দেখেন সেট টু ফ্রেম সাইজ। সেট টু ফ্রেম সাইজ দিলে সে অটোমেটিকলি ফ্রেমের সাইজে নিয়ে নিবে। সো এই অল্প একটু চেঞ্জে মানে কোয়ালিটি খুব একটা বেশি লস হয় না। আচ্ছা, সো এই হচ্ছে আপনার সিকোয়েন্সের সেটিং। সিকোয়েন্সের সেটিংসে আসার পরে এখান থেকে দেখেন আমাদের অডিও উপরে যেটা আছে V1 ভিডিও আর নিচে আছে A1 অডিও। তো এখন আমরা যদি চাই দুইটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা করব, যেমন ইন্ডিভিজুয়াল আলাদা বলতে আমি চাচ্ছি এইখানে যে ভিডিওটা আছে ভিডিওটা ভিডিওর জায়গায় থাকবে কিন্তু নিচের অডিওটা থাকবে না, এখানে অন্য কিছু এসে বসবে। তাহলে কি করব, এই দুইটারে সম্পর্ক আগে ব্রেকআপ করাইতে হবে, তারপরে একটারে ঘাট ধরে বাইর করতে হবে, নতুন আরেকটা নিয়ে এসে বসাইতে হবে। কাহিনী কেমন? রাইট ক্লিক করবেন, এখান থেকে করবেন আনলিঙ্ক, ঠিক আছে, ডিভোর্স। এবার ভিডিও অডিওটা সিলেক্ট করবেন এবং কিবোর্ড থেকে ডিলিট মেরে দেবেন, কাহিনী শেষ। দেখেন এখন প্লে করেন, কোনো অডিও নাই। ওকে, এটা হচ্ছে আউটপুট ভিউ, মানে আপনি ফাইনাল রেজাল্ট কেমন দেখতে পাবেন সেটা হচ্ছে এই প্যানেলটা। এই প্যানেলটা ডাইন পাশে যেটা, এটা হচ্ছে প্রোগ্রাম প্যানেল, এটা আপনার ফাইনাল আউটপুটের ভিউ। ঠিক আছে, তো এইখান থেকে আপনি কাটাকাটি করে নিয়ে কোনো একটা অংশ বসাইলেন। আমি এখন চাচ্ছি এই যে গাড়ির আগুনটা এইটা আমি নিয়ে যাই এর পিছনে বসাবো, 4 নম্বরটা। ওকে, মার্কিং করলাম, আর এখান থেকে ধরে নিয়ে 5-এর আগ পর্যন্ত মার্কআউট, মার্কআউট। এবার আমি চাচ্ছি যে এই অডিওটা নিবই না, অডিও তো আগে আনলিঙ্ক করে তারপরে আমি ডিলিট করলাম, আমি এত ঝামেলা চাচ্ছি না, আমি অডিও নিবই না, শুধু ভিডিও নিব। তাহলে কি করব, এখানে দেখেন এটা ইম্পোর্ট করার দুইটা সিস্টেম আছে, এটা হচ্ছে ড্র্যাগ ভিডিও আর এটা হচ্ছে ড্র্যাগ অডিও। সো
এটা যদি টান দেন শুধুমাত্র অডিও আসবে, এবং অডিওটা কিন্তু এই ভির যে ট্র্যাকগুলো আছে এখানে বসাইতে পারবেন না। এখানে দিলে কিন্তু ইরোর দেখাচ্ছে, বসাইতে হবে কোথায়? অডিও ট্র্যাকে। এখানে নিয়ে এসে ছেড়ে দেন। আর ভিডিও নিলে এইটার লাস্টে নিয়ে এসে বসাই দেন, দেখেন অটোমেটিকলি ওখানে চলে আসছে, কোনো সাউন্ড নেই। এটা তো সাইজে ছোট। এখন এটারে কি করব, রাইট ক্লিক আর এখান থেকে সেট টু ফ্রেম সাইজ, ঠিক আছে? দেখেন স্পেস বার চাপলে প্লে হবে নরমালি। এইরকম ভাবে বড় যে ফুটেজগুলো থাকে, অনেক এনজি শট থাকে যেগুলো অপ্রয়োজনীয়, ওইগুলোকে কাট কাট করে একটা একটা করে পিছন দিয়ে সবগুলোরে বসাইতে হয়। বুঝতে পারছেন বিপ্লব ভাই? আর কোনো প্যারা নেই। সো এই হচ্ছে আমাদের মূল ঘটনা, কিভাবে আপনি ওয়ার্কস্পেস সেটআপ করবেন, ফাইল ইম্পোর্ট করবেন, ভিডিওর অংশ কেটে কেটে নিয়ে বসাবেন। এখন চলেন আমরা নতুন একটা অডিও ইম্পোর্ট করি। সো অডিও ইম্পোর্ট আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ভিডিও থেকে এক্সট্রাক্ট করতে পারি অডিও, অথবা সরাসরি অডিও ডাউনলোড করতে পারি। যদি ইউটিউবে যাই, ইউটিউবে কোনো অডিও আছে কিনা আমি জানি না। এটা কি 35 মিনিটের কাহিনী আছে। বেনসিএস, এনসিএস, এনসিএস মিউজিক, এরা কি ফ্রি? বাহ, নো কপিরাইট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নো কপিরাইট। না, নো কপিরাইটের সিস্টেম হচ্ছে কি, একটা হচ্ছে জাস্ট কপিরাইট আর একটা হচ্ছে আপনার স্ট্রাইক। হ্যাঁ, আপনি কপিরাইট প্রোটেক্টেড যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, আপনাকে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু আপনি নিজের নামে চালাইতে পারবেন না। বুঝছেন? মানে আপনি ব্যবহার করবেন, হ্যাঁ, ক্রেডিট তো অটোমেটিক্যালি চলেই যাবে, কিন্তু এখানে দেখেন 4 মিনিট 37 সেকেন্ডের পুরো সাউন্ডটা যদি আপনি ব্যবহার করে ফেলেন, এটা সামহাও আপনার কপিরাইট আসতে পারে। কিন্তু এখান থেকে যদি কিছু অংশ নিয়ে 30 সেকেন্ডের মিউজিক দরকার, আপনি এখান থেকে কেটে নেন, ওইগুলোতে কপিরাইট আসবে না। ক্রেডিট অটোমেটিকলি হয়ে যায়, মানে বড় মিউজিক নিলে ক্রেডিট অটোমেটিক যায়। আচ্ছা আমি এটাকে ডাউনলোড করি না এখান থেকে। ডাউনলোড কে কিভাবে করেন আমি জানি না, আপনার সুবিধা মতো করবেন, যার যেভাবে সুবিধা। আমি এখান থেকে ভিডিওটাই ডাউনলোড করি, তারপরে অডিও এক্সট্রাক্ট করে নিচ্ছি। ওকে, ডাউনলোড হতে থাক। তো অডিও এখন আমরা কিভাবে ইম্পোর্ট করব সেটা আমরা দেখি। ভিডিওর মতো সেম একই ভাবে রাইট ক্লিক করে আপনি এখান থেকে ইম্পোর্টে চলে যান। না, রাইট ক্লিক এন্ড ইম্পোর্ট। সো এটা হচ্ছে আমাদের ভিডিও ট্র্যাক। তো এখান থেকে ডাবল ক্লিক করে আমরা আবার চলে যাব সোর্স প্যানেলে। এখান থেকে আমরা অডিও নিব, কতটুকু নিব সিলেক্ট করে নিই। মনে করেন এখান থেকে নিলাম এই 10-12 সেকেন্ড যা নিলাম, মার্ক আউট করলাম, এবং এখান থেকে যদি এটা ধরে টান দেই তাহলে দুটোই আসবে, ভিডিও অডিও দুটোই আসবে। কিন্তু আমার দরকার কি, অনলি অডিও। এই যে অডিওর যে ইয়েটা ড্র্যাগ অডিও অনলি, এটাকে ক্লিক করে ধরে টেনে নিয়ে এসে যদি ভিডিওর উপর সারেন তাহলে কিন্তু কাজ হবে না। এর কাজ হচ্ছে নিচে এই যে এ লেখা যতগুলো, এর যে কোনো একটা থাকতে হবে। তো এখন যদি প্লে করি কি হয়, এদিকে আগুন ধরতেছে গাড়িতে আর ওদিকে গান গাচ্ছে। ওকে, এই হচ্ছে আপনার কিভাবে একটা ফুটেজকে কেটে মানে সাজাবেন এবং ওর নিচেই চেঞ্জ করে অডিও লাগাবেন। একটা ভিডিওর মানে মূল যে জিনিসগুলো আছে ওইগুলোকে চেঞ্জ করে অডিও লাগাবেন। এইটুকুই থাকবে আজকে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে দেখব কিছু অডিও ইফেক্ট, আর হচ্ছে কম্পোজিশনের আরো কিছু সেটআপ দেখব। এর ভিতরে যেমন ভিডিওর ভিতরে কিছু ইফেক্ট আছে, অডিওর ভিতরে কিছু ইফেক্ট আছে, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। সো এই পর্যন্তই থাক। আর এখন এটা এটা সেভ করা দেখাই দিই, নাহলে আবার বলবেন যে এটা তো বানাইলাম, আমি সেভ করবো কিভাবে। সো এই ভিডিওটা আপনি যদি সেভ করতেছেন আপনাকে যাইতে হবে এখান থেকে এক্সপোর্ট, যদি এখানে না থাকে ফাইল, আর এখান থেকে এক্সপোর্ট অ্যান্ড মিডিয়া। এক্সপোর্ট মিডিয়াতে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এখানে একটা ইন্টারফেস আসবে এবং এই ইন্টারফেসের ভিতরেও বহু সেটিংস আছে যে জিনিসগুলো আপনার না জানলেও চলবে। ওকে, সো এখানে প্রথম যেটা আছে এটার ফাইলের নাম মনে করেন যে কার এডিটিং ক্লাস 1, এবং ভিডিওটা কোথায় সেভ হবে লোকেশন এখান থেকে সিলেক্ট করে দেন, একদম সরাসরি আমাদের ড্রাইভে মোশন গ্রাফিক্স। এটা কিন্তু MP4 হিসাবে সেভ হচ্ছে, MP4 হিসাবে সেভ হচ্ছে। কিন্তু আপনি যদি চান যেটা MP4 হিসাবে অন্য ফরম্যাটে সেভ করবেন, এই যে এখানে প্রিসেট আছে, এখান থেকে আপনি ডিফল্ট প্রিসেট হিসাবে সেভ করে দিতে পারেন। অনেক প্রিসেট আছে, যা মন চাই দিতে পারেন, কোনো কিছু নাড়াচাড়া করার দরকার নেই ভাই, কারণ কাহিনী অল্পতে সারতে হবে। এখান থেকে জাস্ট তিনটা জিনিস খেয়াল করবেন। একটা হচ্ছে ম্যাচ সোর্স,
আপনি যদি যেরকম সোর্স ছিল সেম সেম রাখতে চান, যে আমার 4K ভিডিও ছিল আমি 4K চাচ্ছি রেন্ডার, তাহলে এখান থেকে ম্যাচ সোর্স অ্যাডাপটিভ হাই রেজুলেশন দিয়ে দেবেন। আর যদি মনে করেন যে আমার সোর্সের সাথে ঠিক থাকবে কিন্তু একটু রেজুলেশন কম হোক, আপনি এখান থেকে মিডিয়াম বা লো দিয়ে দেবেন। এর বাইরে কিছু নাড়াচাড়া করবেন না, ঝামেলা ক্লিয়ার। ফরম্যাট সারা জীবনের জন্য H.264, এটাই সারা জীবনের জন্য ফরম্যাট, এটাই সারা জীবনের জন্য, এর কোনো কোনো নড়চড় নাই, কোনো চেঞ্জ নাই। কেন? কোনো কারণ নাই, এটাই দিতে হবে বাধ্যতামূলক। হ্যাঁ, এখানে 1080 দেওয়ার সুযোগ নাই তো, আপনার সিকোয়েন্স সেটিং যেটা করছিলেন ওইটার সাথে ম্যাচিং করে আপনার আউটপুটটা হবে সিমিলারলি, ঠিক আছে? হ্যাঁ, ওখানে যা সেটিংস করা আছে এখানে সেম একই সেটিংস হবে। সো এরপরে আমরা যাই ভিডিওর ভিতরে যাওয়ার পর আরো বেশ কিছু সেটিংস আছে, এখান থেকে মোর অপশনে যান। মোর অপশনে যাওয়ার পর আপনি যদি মনে করেন যে এখানে তো ম্যাচ সোর্স দিলাম বা আদি আবি যাবি যাই দিছি না দিছে, তারপরেও আমার মন চাচ্ছে যে একটু ফাইলের সাইজটা যেন কম হয়। কিভাবে বুঝবেন ফাইলের সাইজ কত? ডাইন পাশে আছেন ইনফরমেশনের ভিতরে এস্টিমেটেড ফাইল সাইজ কত, 29 মেগাবাইট। এটাকে যদি আপনি এখান থেকে টার্গেট বিট রেট কমাই দেন একটু, মনে করেন আমি এখানে 5 দিয়ে দিলাম, দেখেন এখানে ফাইলের সাইজ কমে আসছে, এই যে 10 মেগাবাইট হয়ে গেছে। সো এই জিনিসটা বিট রেটটা যত বেশি আপনি রাখবেন তত ফাইলের সাইজ বড় হবে, কিন্তু রেজুলেশন মোটামুটি ঠিকই থাকবে, খুব একটা কম বেশি হয় না। এটা সর্বনিম্ন 2.5 এর নিচেই দিলে সেই ভিডিও আর মানুষের পাতে দেওয়া যায় না, ঠিক আছে? তো চেষ্টা করবেন যদি আপনার পিসিতে জায়গা বাসার অভাব না থাকে ভাই, তাহলে আপনি 10 অথবা 20 দিয়ে ইয়া করবেন, বিট রেট একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কোয়ালিটিটা ভালো হবে। বেশি হলে ফাইলের সাইজ বড় হবে, হ্যাঁ, কম হলে ফাইলের সাইজ ছোট হবে, এছাড়া আর তেমন কিছু পরিবর্তন হয় না। ভিডিওর কোয়ালিটি তো কম বেশি ডাউন হবেই, ওটা তো সাইজ কম হলে ডাউন ইয়া হবে, ডাউন হবে। তো চেষ্টা করবেন আপনি 5 এর উপরে রাখা, 5 to 10 এর ভিতরে রাখলে একদম এভারেজ থাকবে, কোনো সমস্যা হবে না। আর আদার্স কোনো সেটিংস নাই। তারপরে হচ্ছে লোকেশন সিলেক্ট করে দিচ্ছি, আমরা নাম লিখে ফেলছি, পুরো ডিটেলস রেডি, আর এখান থেকে এক্সপোর্ট। আর ফাইল সেভ করার জন্য নরমালি আমরা ফাইলসে যাব, এন্ড ফাইলস থেকে যেহেতু ভবিষ্যতে এটা এডিট করা লাগতে পারে, একদিনে একটা ফুল কমপ্লিট নাও হইতে পারে, সেজন্য এখানে ফাইল এন্ড এখান থেকে সেভ। ফাইলটা সেভ হচ্ছে কোথায় একটু দেখে নিই, আপনাদের ইয়ার ভিতরে দিয়ে দিই আমি, ক্লাসের ভিডিওর মধ্যেই দিয়ে দিই, এই যে প্রজেক্ট। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ।